প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশেদ সূচি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, নিত্যপণ্যের দাম, বিশ্ববাজারে পণ্যের দরপতন, বাংলাদেশে সুফল কম। দুদকের প্রতিবেদন, পাথর লুটে জড়িত ৪২ নেতা ব্যবসায়ী। দৈনিক সমকাল, দ্বিপক্ষীয় সম্পর্কে বড় পরিবর্তনের আশা পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বিনিয়োগ কমিশন হচ্ছে, বাণিজ্য উপদেষ্টা বললেন। নির্বাচনে পিআর পদ্ধতি এখনও উপযোগী নয়, মত বিনিময় সভায় তারেক রহমান। দৈনিক ইত্তেফাক, এক বছরে ১২১ বার সংঘর্ষ, ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের বৈরিতার সম্পর্ক ২ দশক ধরে। বিএনপির বিজয় ঠেকাও প্রবণতা দেখা যাচ্ছে, তারেক রহমান বলেছেন। কালের কণ্ঠের শিরোনাম, বিমানের চাকা চুরি করে অন্য এয়ারলাইন্সে বিক্রি, সিলেটে পাথর লুটে ৫২ ব্যক্তি ও সংস্থা জড়িত। বাংলাদেশ প্রতিদিন, ডাকসু ভোটের লড়াইয়ে ৫০৯ জন প্রার্থী। মানব জমিনের শিরোনাম, এক প্রকৌশলীর যত সম্পদ, কমিশনের সামনে যে চ্যালেঞ্জ জুলাই সনদ নিয়ে। আলোকিত বাংলাদেশ, বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ পাকিস্তান, ফেব্রুয়ারিতে ভোট, পরবর্তী সরকারে থাকব না, প্রধান উপদেষ্টা বলেছেন। কালবেলা শিরোনাম, নির্বাচন নিয়ে জনমনে প্রশ্ন ও সংশয়, নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে নানা চেষ্টা চলছে, তারেক রহমান অভিযোগ করেছেন। রূপালী বাংলাদেশ, ফলের দামে বিস্ফোরণ, দায় মুক্তি দিতেই বদলি ওএসডি, সিলেটে পাথর কাণ্ড। ইনকেলাব, আওয়ামী সন্ত্রাসীদের অভয়ারণ্য ভারত, ফেব্রুয়ারিতে নির্বাচন, পরবর্তী সরকারে কোনো পদে থাকব না, ডক্টর মোহাম্মদ ইউনূস। খবরের কাগজ, বছরের ব্যবধানে সবজির দাম প্রায় দ্বিগুণ, সাগর রুনির সন্তান মেঘের হাতে প্লটের দলিল হস্তান্তর। আমার দেশ, সুখরঞ্জন বালির উপর ভয়াবহ নির্যাতন, ১৬ বছর পর সাগর রুনির ছেলের হাতে পূর্বাচলের প্লট, শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ পদে বহাল আওয়ামী দোসররা। দৈনিক করতোয়া, ইনশাআল্লাহ সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো, ভিডিও বার্তায় প্রধান নির্বাচন কমিশনার। প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য দিয়েই শুরু করি। ইনশাআল্লাহ ভালো নির্বাচন উপহার দিতে পারবো। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন, নতুন সরকারের কোনো পদে আমি থাকবো না। এদিকে পিআর পদ্ধতি নিয়ে কথা উঠছে, নির্বাচনে এই পিআর পদ্ধতি এখনো উপযোগী নয় তারেক রহমান বলেছেন, এবং জামাত দ্ব্যর্থহীনভাবে সে আবার ঘোষণা দিয়েছে পিআর মানতে হবে, না হলে আমরা আন্দোলনে যাব। আমি প্রথম জিনিস হচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এটা প্রধান উপদেষ্টা বলেছেন এবং অন্যরা বলছেন। এটা নিঃসন্দেহে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো বিকল্প নাই, সেটা হতেই হবে, সেটা পেছানোর হবে, ভালো কথা হতেই হবে, পিআর না হলে আমরা আন্দোলন। আমি সেটা আসছি যে নির্বাচন হতেই হবে। কেন নির্বাচন শুধুমাত্র প্রধান উপদেষ্টা চাচ্ছেন বা ইয়ের জন্য না, আসলে দেশের স্বার্থে, মানুষের স্বার্থে নির্বাচনটা হতে হবে এবং ফেব্রুয়ারিতেই হতে হবে, আর পেছনের সময় নেই। অলরেডি এটা ডিসেম্বরে হলে ভালো হতো, কিন্তু এই কারণে আমি বলছি যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে ধরে রাখা যাচ্ছে না। দেশে অর্থনৈতিক অবস্থা আসলে ভালো না, বাস্তবতা হচ্ছে যে ভালো না। আমাদের এখন অর্থনীতির পুনরুজ্জীবন অসম্ভব জরুরি, প্রচুর বিনিয়োগ দরকার, কর্মসংস্থান সৃষ্টি করা দরকার, এবং বিনিয়োগ সিদ্ধান্তগুলো সব আটকে আছে রাজনৈতিক সিদ্ধান্তের কারণে। রাজনৈতিক সরকার না আসলে এই বিনিয়োগ আসবে না, এটা খুব স্পষ্ট, এবং দেশি বিনিয়োগকারীরাও করবেন না, বিদেশিরাও করবে না। সো বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান হবে না। এই যে আমাদের কোটি কোটি তরুণ, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা যদি না করা যায়, বিনিয়োগ তো এমন না যে আজকে বিনিয়োগ হলে আজকেই কর্মসংস্থান হয়ে যাচ্ছে, একটা আজকে বিনিয়োগ শুরু হলে তার বাস্তবায়নেও ২-১ বছর লেগে যায়। সো কর্মসংস্থানের জন্যে, আমাদের তরুণদের ভবিষ্যৎ নির্মাণের জন্যই অবিলম্বে নির্বাচন হওয়া উচিত। সেটা ফেব্রুয়ারি একটা তারিখ ঠিক হয়েছে, আমি মনে করি ফেব্রুয়ারি খুবই যৌক্তিক, ফেব্রুয়ারিতে পেছানোর কোনো স্কোপ নেই। আর পিআর পদ্ধতির কথা যেটা বলছেন, যে পিআর পদ্ধতি নিম্ন কক্ষে, যেহেতু সংসদে এবার ২ কক্ষ বৃষ্টি হচ্ছে, নিম্ন কক্ষে পিআর পদ্ধতির কোনো ধরনের কোনো সুযোগ নেই এবং কোনো ধরনের কোনো যৌক্তিকতা নেই। পিআর পদ্ধতি প্রথম দুর্বলতা হচ্ছে আমরা আসলে দলীয় প্রতীক বা মানে প্রার্থীর প্রতীক দেখি এবং প্রার্থী দেখি, শুধুমাত্র প্রতীক দেখে বাংলাদেশে কোনো দিন কেউ ভোট দেয় না। দল দেখে, পাশাপাশি ব্যক্তি দেখে যে আমি কাকে ভোট দিচ্ছি। আমি একটা দলকে যদি সমর্থন করি, সেই দলের প্রার্থী যদি আমার পছন্দ না হয়, আমি হয়তো ভোট নাও দিতে পারি অথবা অন্য কাউকে দিতে পারি, কিন্তু প্রার্থী কে, তার ব্যাকগ্রাউন্ড কী, তার
সম্পর্কে মানুষের আস্থা আছে কি নাই, সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। পিয়ার পদ্ধতিতে যেহেতু কোনো প্রার্থী থাকেন না, তো মানুষ আসলে বিভ্রান্ত হবে এবং মানুষ কোনোভাবেই তাতে ভোটে মানুষের রেসপন্সই কম হবে, ভোট কাস্ট কম হবে, বেশিরভাগ মানুষই হয়তো ভোট দিতেই যাবেন না, ভোট দেওয়ার আগ্রহ পাবেন না। এবং আলটিমেটলি এটা অ্যাক্সিডেন্টে আরেকটা হচ্ছে যে পিয়ার পদ্ধতিতে একটা ইমব্যালেন্সড পার্লামেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি, ভারসাম্যহীন একটা। সেটা যারা পিয়ার চাচ্ছে তারা তো সে কথা বলছে না, তারা বলছে যে বরঞ্চ এটা আরো অংশগ্রহণমূলক, আরো কোনোভাবেই অংশগ্রহণমূলক না। বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের বাস্তবতা আমরা দেখেছি যে কোনো দলই আসলে 40% বেশি ভোট কখনো পায়নি। তো 40% ভোট যদি 40% আসন দেয় সংসদের, 40% আসন তো মেজরিটি না, তো সংখ্যালঘিষ্ঠ আসন নিয়ে তখন এটা কোয়ালিশন গভর্নমেন্ট বা জোট সরকার করতে হবে। এবং সেই জোট সরকারে বাংলাদেশে আমরা দেখেছি যে কারণে সংবিধানের 70 অনুচ্ছেদেও করতে হয়েছিল যে ফ্লোর ক্রসিং ঠেকানোর জন্য 70 অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই দেশে এমপি বিক্রি হয়, দল বিক্রি হয়, এটা বাস্তবতা। এবং সেই জায়গায় আপনি আজকে এক সরকার থাকবে, আরেক বিরোধী দল আরেকজনকে কেড়ে নেবে বা বিভিন্নভাবে তার পক্ষে টেনে নেবে, সরকারের পতন ঘটবে। এত ঘন ঘন সরকার পতন হলে যেটা হবে যে অস্থিতিশীলতা তৈরি হবে, সামাজিক না শুধু অর্থনৈতিকভাবে ভয়াবহ অস্থিতিশীলতা তৈরি হবে, যেটা বাংলাদেশে। এটা তো ঠিক আছে, একেবারে শেষ করি ছোট্ট আলোচনাটা। এটা না হলে ওটা হবে না, এই ধরনের কোনো শর্ত দেওয়ার কোনো স্কোপ নেই এবং এটা অগণতান্ত্রিক। যারা এই শর্ত দিচ্ছেন, বিশেষ করে জামাত ইসলামী না, তো যারা দিচ্ছেন তারা আসলে তাদের যে গণতন্ত্রের যে মূল চেতনা তার বাইরে গিয়ে তারেক রহমান যেটা বলেছেন যে বিজয় ঠেকাতে বিএনপির, আমি কোনো দল করি না, কিন্তু আমি এটা বিশ্বাস করি, আমি সাংবাদিক হিসেবে এটা আমার এত বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা আমি দেখেছি যে বর্তমানে যে বাস্তবতা তাতে আসলে বিএনপির সাথে অন্য দলগুলোর বিস্তর ফারাক। এত বড় ফারাক দিয়ে বিএনপি ক্ষমতা আসবে এটা খুব স্বাভাবিক এবং সংখ্যাগরিষ্ঠ মানুষ বিএনপিকে পছন্দ করে, এটা আমার ব্যক্তিগত ধারণা, আমার অবজারভেশন। আমি সারা দেশে সাংবাদিকদের সাথে কথা বলি, বিভিন্ন মানুষের সাথে কথা বলি এবং আমি যে দেখছি যে বিএনপি ক্ষমতায় আসবে। কিন্তু ইসলামিক এমনকি জামাতের নেতৃত্বে ইসলামিক দলগুলোর কথা যেটা বলা হচ্ছে, এনসিপি সহ, তারাও তো প্রত্যাশার জায়গা তৈরি করছে। প্রত্যাশা তো সবারই থাকবে, প্রত্যাশা না থাকলে নির্বাচনে আসবে কেন? তো প্রত্যাশা থাকবে, আমরা আশা করি প্রতিদ্বন্দ্বিতা হবে, একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক, সেটা আমরা চাই। কিন্তু বাস্তবতা কিন্তু অস্বীকার করা যাবে না যে বিএনপির সম্ভাবনা খুব বেশি। আমরা বলছি না যে বিএনপি জিতবেই, বিএনপির সম্ভাবনা খুব বেশি। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এখন ওই প্রশ্নটা এটা যে এটা না হলে ওইটা হবে না, এইটা হলে হবে না, এইটাই একটা শঙ্কা জায়গায়। কোনো ধরনের শর্ত দিয়ে নির্বাচনকে অনিশ্চিত করে তোলা কারোর জন্যই ঠিক হবে না। একেবারে অনুষ্ঠানে আমরা একটা বিষয় আলোচনা করতে চাই। পাকিস্তানের দুইজন মন্ত্রী, একজন এখন ঢাকায় আছে, আগামীকাল আর একজন আসবেন। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী ঢাকায়, পররাষ্ট্রমন্ত্রী আসছেন আগামীকাল। এবং দ্বিপক্ষীয় সম্পর্ক বড় পরিবর্তনে আসা পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ কমিশন হচ্ছে, ছোট্ট করে যদি পড়ে শোনাই আপনাকে, ৬৭টি চুক্তি ও সমঝোতা সইয়ের প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে বাণিজ্য আন্তঃসংযোগ, 1971 সালের অমীমাংসিত বিষয় তুলবে ঢাকা। এই যে এই প্রসঙ্গটি, এটা কি আদৌ তোলা হবে বা এটা নিয়ে কি আদৌ কোনো কথাবার্তা হবে, নাকি আসেন আমরা মিলে যাই, অসুবিধা নেই, ভুলে যাই সবকিছু? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অমীমাংসিত বিষয়গুলি সমাধান না করলে পাকিস্তানের সাথে আমাদের স্বাভাবিক যে সম্পর্ক সেটা তৈরি হওয়া কঠিন হয়ে আছে এবং এটা অনেক বছর ধরেই কঠিন হয়েছে, যার সুযোগ নিয়েছে বিগত সরকার। যেটা করেছে যে মাঝখানে 15 বছর ধরে কোনো ব্যবসা বাণিজ্য কিছু হয়নি পাকিস্তানের সাথে, এটা আমরা চাই না। আমরা সব দেশের সাথেই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই এবং স্বাভাবিক যে অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্ক সেটা চাই। সেক্ষেত্রে অন্য ভারতের সাথে যেমন আমাদের বাণিজ্য থাকা উচিত, পাকিস্তানের সাথে আমাদের বাণিজ্য থাকা উচিত এবং এই বাণিজ্যের ক্ষেত্রে, এই বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্রে কোনো ধরনের কোনো বাধা কোনো দেশের ক্ষেত্রেই থাকা উচিত না। অ্যাকসেপ্ট ইজ দেন। আর যে পাওনা বা অমীমাংসিত ইস্যুগুলোর মধ্যে পাকিস্তান বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবে, এটা আমরা দাবি করি, এটা সবসময় আমরা দাবি করে এসেছি এবং এটা করতেই হবে। এটা না করলে পাকিস্তানের প্রতি বাংলাদেশের মানুষের মনে যে এক ধরনের ক্ষোভ, যে 71-এ আমাদের লাখ লাখ মানুষের মৃত্যু, শহীদ হয়েছেন আমাদের 30 লাখ মানুষ, লাখ লাখের কথা বলছেন, মানে খুব কষ্ট করে বলি, কষ্ট হচ্ছে। এই সংখ্যা নিয়েও তো এখন অনেক আলোচনা হচ্ছে। এবং আরেকটি প্রসঙ্গ যেটা হয়, শুধু পাকিস্তান কেন, বাংলাদেশে যারা সেই সময় এই পাকিস্তানের পক্ষে কাজ করেছিল তারাও তো ক্ষমা চায়নি। অবশ্যই ক্ষমা চাওয়া উচিত, নিঃসন্দেহে। যারা পাকিস্তানিদের এবং পাকিস্তানিদের যারা সরাসরি সহযোগিতা করেছে তাদের অবশ্যই ক্ষমা চাওয়া উচিত। এবং সেটা না হলে, এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের পাওনা অর্থ, আমাদের পাওনা কিন্তু বিপুল পরিমাণ, সেই পাওনা আমরা চাই। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই,
1970 সালের ভয়াবহ ঘূর্ণিঝড়, যেটা গোর্কি হিসেবে পরিচিত, সেই গোর্কির সময়ে বিদেশি প্রচুর সাহায্য এসেছিল বাংলাদেশের মানুষের জন্য। সেই টাকা, সেই হিসাব আছে, কিন্তু সেই টাকা পুরোটাই পাকিস্তান সরকারের কাছে ছিল। সেই টাকা পর্যন্ত যে ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত হয়ে যাওয়া পরিবারগুলোর সাহায্যের জন্য যে টাকা আছে, সেই টাকা পর্যন্ত আমরা আজকে পর্যন্ত পাইনি। আর আমাদের পাকিস্তানের সেন্ট্রাল ব্যাংকে যে টাকা ছিল, যে রিজার্ভ ছিল, সেই রিজার্ভের অংশ তো আছেই, অন্যান্য অংশ তো আছে। আমি সবচেয়ে গরিব, ক্ষতিগ্রস্ত, দুস্থ মানুষ যারা, তাদের টাকাও এই 55-56 বছরে আমরা পাইনি। সেই আমাদের সব ধরনের সব পাওনা আমরা ফিরে পেয়েছি। সেই আলোচনায় কি আদৌ হবে? অবশ্যই হবে, আমরা দেখেছি এর আগে যখন পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনা হয়েছিল, তখন বিষয়টি উত্থাপন করা হয়েছিল এবং তখন পাকিস্তান সময় নিয়েছিল। এখন যেহেতু পাকিস্তানের দুজন মন্ত্রী এসছেন, বিশেষ করে আগামীকাল যিনি আসবেন ইসাকদার সাহেব, উনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শুধু না, উনি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। তো তার পর্যায়ে আমরা আশা করি যে বাংলাদেশ সরকার খুব শক্তভাবে বিষয়টা উপস্থাপন করবে এবং বাংলাদেশের সাথে বাংলাদেশের পাওনা আদায়ের চেষ্টা করবে। বাংলাদেশের কাছে যাতে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান ক্ষমা চায়, সেটা নিশ্চিত করার চেষ্টা করবে। দেখা যাক, আমরা আশাবাদী চাই। আমরা পাকিস্তানের সাথে সুন্দর সম্পর্ক চাই, কিন্তু সুন্দর সম্পর্ক করতে হলে এই সমস্যাগুলো, এই ইস্যুগুলো অবশ্যই সমাধান করতে হবে। পাথর লুটে জড়িত 42 নেতা ব্যবসায়ী, এবং এখানে বলা হচ্ছে যে কোম্পানিগঞ্জে পাথর লুটপাটে 42 জন রাজনীতিবিদ, তাদের মধ্যে বিএনপির 21, আওয়ামী লীগের 7, জামাতের 2, এনসিপির 2 জন। তার মানে তো এই লুটপাটের ঘটনায় তো সবাই দেখে এখনো একাট্টা হয়ে আছে। লুটপাটের সর্বদলীয় ঐক্য, ওইটা ঠিক, এটা যদি হয়, মানে এটা দুদকের রিপোর্টে এই চিত্র উঠে এসছে। যে চিত্র উঠে এসছে এটা আসলে ভয়াবহ, যে সব দল মিলে, প্রশাসন, পুলিশ, বিজিবি সবাই মিলে খাওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এনসিপি, ডিসি অফিস, বিভাগীয় কমিশনার, এসপি, আপনি এখানে লুটপাটের প্রশাসন, পুলিশ, বিজিবি সংশ্লিষ্ট। আমি সেটা বলছি যে সবাই মিলে এক হয়ে যদি লুটপাট করে, এটা তো ভয়াবহ বিষয়। এবং এই ধরনের লুটপাট যদি হয়, আমরা কার উপরে আস্থা রাখবো? সো আমরা মনে করি যে এটা প্রশাসনিকভাবে যেমন ব্যবস্থা হচ্ছে, সরকার ব্যবস্থা নিচ্ছে, একইভাবে রাজনৈতিক দলগুলোর উচিত ব্যবস্থা নেওয়া। আমরা দেখেছি যে জামাত ইসলামী এবং এনসিপি গতকালকে এটা অস্বীকার করেছে যে না, তাদের কোনো নেতা সম্পৃক্ত ছিল, কিন্তু দুদকের রিপোর্টে আমরা দেখেছি আছে। সো বিষয়টা স্পষ্ট করা উচিত এবং খুব স্পষ্টভাবে আসা উচিত যে যদি কেউ জড়িত থাকে, তার মানে হচ্ছে রাজনৈতিক দলগুলোরও ব্যবস্থা নেওয়া উচিত। যে আমি ডিজন করলাম যে না করে আমি আমার লোকজনকে সেটা দেওয়ার চেষ্টা করলাম, এটা যদি হয়ে থাকে সেটা খুব দুঃখজনক। আর যদি আসলেই জড়িত না হয়ে থাকে, তাহলে মিথ্যা উপবাদ যাতে কাউকে না দেওয়া হয়, সেটাও আমরা চাই। কিন্তু এই ধরনের মানে ভয়াবহ লুটপাটের ঐক্য যাতে বাস্তবতায় আমরা না দেখি। শেষে একটা আলোচনা করতে চাই, যেমন ধরেন গাড়ির পার্টস, আপনার গাড়ির পার্টস চুরি হয়ে গেল, সেটা কেরানীগঞ্জে আপনি পাবেন। ওই গাড়ির পার্টসই হয়তো আপনিই কিনে আবার গাড়িতে লাগালেন, কিন্তু বিমানের চাকা চুরি করে অন্য এয়ারলাইন্সে বিক্রি করা হচ্ছে। এবং এখানে কালের কণ্ঠে একটা কার্টুন আছে, বস পাথর খাইছি, বিমানের চাকাও খাইছি, এখন আর কি খামু, কি খাবে এখন? এর চেয়ে কষ্টের কি হতে পারে? যে এবং আমি খুব সারপ্রাইজ যে বাংলাদেশ বিমানের চাকা চুরি হচ্ছে, সেটা একটা পর্যায়ে চুরি করে বিক্রি করছে যারা, আরেকটা এয়ারলাইন্স, সেই এয়ারলাইন্স কার আমি যাই না, কিন্তু সেই এয়ারলাইন্স কিনছে কি করে? মানে সেই এয়ারলাইন্সেরও তো নৈতিকতার বিষয় না। এবং একটা এয়ারলাইন্স তো একটা বড় প্রতিষ্ঠান আসলে, একটা এয়ারক্রাফট মানে অসম্ভব রকম এক্সপেন্সিভ প্রোডাক্ট, আর ছোট্ট একটা বাইসাইকেল কেনা না। তো একটা এয়ারলাইন্স চোরাই প্রোডাক্ট কিনছে, এইটা বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে। আর বিমানে তো চুরির মানে অভিযোগ আমরা শুনি, যদিও এই বছর বিমান রেকর্ড পরিমাণ আয় করেছে, যেটা আমরা দেখেছি, আমাদের উৎসাহিত বোধ করছি। চুরি করেও আয় করেছে, চুরি না করলে আয় হয়তো অনেক বেশি হতে পারতো। একেবারে শেষের দিকে ডাকসু নির্বাচন প্রত্যাশা কেমন, কি দেখছেন? ডাকসু নির্বাচনে অনেক সংগঠন, অনেক স্বতন্ত্র প্রার্থী প্রতিনিধিত্ব করছেন, এটা খুব উৎসাহজনক। যে শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এবং সবচেয়ে বেশি ভিপি পদে 48 জন। তো এটা যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়, কিন্তু এটা উৎসাহজনক যে রাজনীতিতে আগ্রহ বাড়ছে তরুণদের, এটা খুব উৎসাহজনক। এবং আমরা একটা জিনিস দেখেছি যে, আমি 1 মিনিটে শেষ করছি, যে
আর সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে যে যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী এবং গণতান্ত্রিক যে চরিত্র, প্রগতিশীল চরিত্র, সেটা যেন অব্যাহত থাকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ডাকসু নির্বাচনের কথা উঠলো, অন্য সময় হয়তো আমরা আরও বিশদ আলোচনা করব, কিন্তু আমাদের অতিথি যে কথাটি বললেন, গণতান্ত্রিক যেই ধারা সেই চর্চাতেই যেন ফিরে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটাই আমাদের কাম্য। ভালো থাকবেন।